আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের কার্যক্রমকে সমস্ত ধরনের এবং এমনকি সাইবার স্পেসেও কার্যক্রম নিষিদ্ধ করা, এটাও মেটিকুলাসলি ডিজাইন। এটা ডক্টর ইউনূস সাহেবের ভাষায় আমি বলি, এরা হঠাৎ করে কালকে ওনারা করেননি। এটা সরকারি মদত, এবং সেখানে বাংলাদেশের 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার প্রত্যয়ে যে সেনাবাহিনীকে আমরা শব্দটা এখন আমি ব্যবহার শুরু করলাম, পুষি, তাদের নিষ্ক্রিয় ভূমিকা, এই সমস্ত কিছুর মৌলিক লক্ষ্যটাই যে আওয়ামী লীগ হবে, এটাতে আমাদের কোনো সংশয় থাকা উচিত নয়। এবং আমি এটা বলছি আওয়ামী লীগ হবে সেটা শুধু আমি নয়, এমনকি আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারাও জানেন, যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না তারাও জানেন, আর যারা নিষিদ্ধ চায় তাদের তো নেতৃত্বই দিচ্ছেন এই অসাংবিধানিক সরকারের প্রধান, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন। প্রতিনিয়ত তিনি কিন্তু যুদ্ধের হুমকির কথা বলেন, প্রতিনিয়ত তিনি কিন্তু 7 সিস্টারের কথা বলেন, প্রতিনিয়তই তিনি এইসব কথা বলার মৌলিক কারণ। তাহলে বিষয়টা কি? বিষয়টা লক্ষ্য করতে হবে। আমরা যদি লক্ষ্য করি 70-এর নির্বাচনের পর থেকে 5ই অগাস্ট পর্যন্ত বাংলাদেশে যত সরকার, মিলিটারি হোক আর এমনকি খুনি খন্দকার মুস্তাকের সরকার হোক, সমস্ত সরকারেরই কোনো না কোনো জনগণের সাথে একটা দায়বদ্ধতা ছিল, যে জনগণের কাছে যেতে হবে ভোট চাওয়ার জন্য, জনগণকে বোঝাতে হবে বয়ান, আমি কি চাই, শেখ মুজিব কি পারে নাই, এটা খন্দকার মুস্তাক ট্রাই করেছে, জিয়াউর রহমান ট্রাই করেছে, এরশাদ একটা মধ্যপন্থা নিয়ে অনেক কিছু করছে। কিন্তু তাদের সবার কিন্তু একটা ছিল, কানেকশন ছিল জনগণ দ্বারা। আমাদের এই ব্যক্তিটা না রাজনীতিবিদ, না বাংলাদেশের ইতিহাসের কোন পর্যায়ের কোন জিনিসের সাথে সংযুক্ত তিনি। বাংলাদেশের ওনার পারিবারিক যে ঐতিহ্যগত পারিবারিক যে মহাজনী ব্যবসা, যেটাকে লগ্নি ব্যবসা বলি আমরা এখন নতুন করে সবাই বলেন সুদী কারবারি, এই লগ্নি ব্যবসাটাকে, ওই পারিবারিক ব্যবসাটাকে এক্সপ্যান্ড করে উনি বিশ্বব্যাপী এটা ছড়িয়ে দিয়ে একটা ব্যবসা, একটা প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি করেছেন, এবং কোটি কোটি হাজার কোটি ডলার উনি আয় করেছেন এবং করছেন। সেইটার বিনিময়ে উনি আমেরিকার খুব প্রভাবশালী রাজনৈতিক বলয়ের সাথে যেমন সম্পর্ক নেটওয়ার্ক তৈরি করেছেন, সেরকম ওনার টাকা ইউরোপের স্পেশালি ফ্রান্সে ইনভেস্ট করে সেখানেও একটা বলয় তৈরি করেছেন। মিডল ইস্টে কাতার সহ বিভিন্ন জায়গায় ওনার ব্যবসা, মানে এটা কিন্তু গ্রামীণের ব্যবসা নয়, এটা ওনার ব্যক্তিগত বই। এই নেটওয়ার্কিং এর মাধ্যমে ওনার কিন্তু একটি বিষয়, উনি কিন্তু ক্রিমিনাল মাইন্ড। আমি অনেকগুলো কথা আপনাকে আজকে শেয়ার করবো, যেসবগুলো আমি আমার সাংবাদিকতার জীবনে কম ব্যবহার করেছি, কিন্তু এই কথাগুলো এখন হলো যে গত 24 ঘন্টায় আমার কিছু পরিবর্তন এসেছে সংবাদ শব্দ ব্যবহার। যেমন আগে কাউকে ঘৃণা শব্দটা ব্যবহার করতাম না, এখন দেখা যাচ্ছে যে আমরা যদি হিটলারকে ঘৃণা করি, তাহলে হিটলার যেমন বিকারহীন মানুষ ছিলেন, এরকম একটা বিকারহীন মানুষ বাংলাদেশের ঐতিহ্যগতভাবে একটা রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যুক্ত, যেই দল বাংলাদেশের এখনো 33 to sometime 40% মানুষের সাপোর্ট রয়েছে। আমি বলছি না সেই দলের কোনো অপরাধ নেই, সেই দলের কথা বলছি কেন, আমি বলছি সেই দলের নেতৃবৃন্দের যারা পরিচালক তাদের ইয়ে নেই। হ্যাঁ, সেই সকল না বলে উনি দলকে কাজ করতে দিবেন না, এটা তো হতে পারে না। এটা তো হিটলারের যে এরকম ভাবে একদম ডিজাইন করে একটা জাতি গোষ্ঠীকে, আমরা একটা কথা সবসময় ভুলে যাই, যেটা ইতিহাসে আসে না। হিটলার ইহুদিদেরকে যেরকম হত্যা করেছেন, ঠিক একইভাবে হত্যা করেছেন জিপসিদেরকে। ইউরোপকে জিপসি ক্লিন করতে চেয়েছিলেন। আমি শুধু জানিয়ে রাখি যে আমি প্রাগে ছিলাম 18 বছর, এবং হিটলারের ইতিহাসগুলো আমার নিজের পড়া আইনশাস্ত্র করতে গিয়ে। এই বিকারহীন মানুষটা সাথে যারা যুক্ত হয়েছেন, তারা হলো বাংলাদেশের
অস্তিত্বের বিরুদ্ধে উগ্র ইসলামী জঙ্গি গোষ্ঠীর মানুষ। অতএব সেখানে খিলাফতের আন্দোলন হচ্ছে, সেখানে খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে, সেখানে গণজামায়াত করে সেখানে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। 8 বছরের শিশুকে রেপ করে হত্যা করা হচ্ছে। এই লোকটা বিকারহীন, সে কিছুই বলে না, সে আসে এসে সে কিন্তু দেশকে দখল করে সে তো এক্সিকিউটিভ প্রধান হিসাবে এক্সিকিউট করছে অনেক কিছু। সে দেশ সে ঘুরে বেড়াচ্ছে একজন পররাষ্ট্র মন্ত্রীর মতো। হ্যাঁ, সে প্রতিদিনই বিভিন্ন দেশে চলে যাচ্ছে, অথচ ওনার ক্যারেক্টারগত কারণেই উনি যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, ওনার তো একটাই কাজ, ওনার কাজ তো হলো ওনারা যেটা আমরা এই বিষয়টা এই জিনিসটা চলেন আজকে ওনাকে দিতে চাই। হ্যাঁ, আপনি বলছেন গত সরকার ছিল অগণতান্ত্রিক, অমুক তমুক, স্বৈরাচার, সমস্ত কিছু। ওকে, কি করলেন? জনগণকে ভাওতাবাজি বললেন যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব। যে গণতন্ত্রের তো প্রথম শর্ত ইলেকশন। এটা স্টেট ডিপার্টমেন্টের মিস টেমি আমাকে বলছেন বাংলাদেশে ইলেকশন, এটা অন দা রেকর্ডে বলেছেন, বাংলাদেশ ইলেকশন ম্যাটার্স, বাংলাদেশে গণতন্ত্র ম্যাটার্স। এটা ডিপ্লোম্যাটিকলি বললেও এই কথাটা হলো ইলেকশন তারা চায়, কিন্তু উনি তো ইলেকশন বিশ্বাস করেন না, কারণ ওনার তো ইলেকশন দিলে ওনার ক্ষমতা আর থাকবে না। অতএব উনি চাচ্ছেন ইউক্রাইন তৈরি করতে, সেখান থেকে শুরু। এবং সেইখান থেকে কখনোই কোন রাজনৈতিক সরকার এইরকম ভাবে সাবমিশন করেননি যে কি চা আমার এই ক্ষমতা, আমি আর কতদিনই বাঁচব, এই কয়েকদিন যদি নির্বাচন কি মানুষকে লাগাবে, আওয়ামী লীগকে নিষেধ করব, তাহলে এটা নিয়ে গন্ডগোল চলতে থাকবে, আর আমি এখানে মানবিক করিডোর নিবেন, সৈন্য পাঠাবেন, অমুক করবেন, আমাদের পোর্ট নিয়ে যাবেন, আমাদের ক্ষমতা নিলেন। একজন উপদেষ্টা বিশিষ্ট, উনি দেখতেও ভালো, একজন উপদেষ্টা প্রথমে ঢাকা শহর ময়লাযুক্ত, এই ঢাকাকে তিলোত্তমা না করে উনি সেন্ট মার্টিন নিয়ে প্রথম সপ্তাহে সেখানে বন্ধ করে দিলেন মানুষকে। ভলকার তুর্ক, ওনাকে কেউ গান পয়েন্টে বলেনি যে আপনি বলেন। বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ গিয়ে ধরেনি ওনার গলা চেপে যে আপনি বলেন কি হয়েছে। উনি নিজেই নিজের তাগিদেই, কারণ মানুষের কিছু কাজকে গোপন রাখতে পারে না, এটা প্রকাশ করে ফেলেই। এবং সে ভলকার তুর্ক তো নিজে বলেছেন যে বাংলাদেশ আর্মিকে বলছি তোমাদের চাকরি থাকবে না তুমি যদি সরকারের কথা শোনো। এখন লক্ষ্য করে দেখুন, এটা যেহেতু প্রমাণিত, বাকি সবগুলো তো প্রমাণিত, না হলে ইউনাইটেড নেশনস জাতিসংঘের সেক্রেটারি উনি বাংলাদেশে গেছেন, বাঙালিদের কাছে যান নাই। আপনার কথাগুলো, আমাদের কথাগুলো যারা শুনছেন, আমি এই ভাষা প্রয়োগ করছি এই জন্য কারণ খেপে গেলে, মানে খেপে যাওয়ার অর্থটা হলো যে কতটুকু ধৈর্য ক্ষমতা থাকা উচিত অ্যানালাইসিস করার মতন। কেন এটা এই বিকারহীন মানুষ যেটার মধ্যে কোনো নিয়ম নীতি নেই। বাংলাদেশে এখন কোনো নিয়ম নীতির মধ্যে চলছে না। এটা আপনি বিচার ব্যবস্থা থেকে, সংবাদ মাধ্যম থেকে, ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত, সেখানে ইউনাইটেড নেশনস এর ব্যক্তিটা সাধারণ সম্পাদক কোথায় গেলেন? বাঙালিদের সাথে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের সাথে কিন্তু উনি ইফতারি করেননি। বাংলাদেশের কোনো কাজের জন্য উনি সেখানে যাননি। উনি গিয়েছেন অন্য, মানে পশ্চিমা, আমি শুধু বলবো না মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, পশ্চিমাদের ইন্টারেস্ট ওইখানে ইমপ্লিমেন্ট করার জন্য বাংলাদেশে যে ওনাদের সহযোগিতায় এবং ওনাদের কাছে সাবমিশন করে যে ব্যক্তিটাকে বসাইছেন, তাকে বলার জন্য তুমি করিডোর দিবা, কারণ এটা আমাদের প্রয়োজন। উনি তো একটা এই গুতারেস পর্তুগালের ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, তো সেই তারাও তো, আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন, আপনি জানেন জাতিসংঘ, আপনি জানেন ইউএসএ, আপনি জানেন কাতার, এই সমস্ত কিছু তো এই মেটিকুলাসলি ডিজাইনে পয়সা দিয়েছে। এবং এই পয়সাগুলো যখন কোনো রাজনৈতিক শক্তিকে দিয়ে পরীক্ষিতভাবেই তারা টেস্ট করে পারেনি কখনো এই সাবমিশনে আনতে। এবং আমি ধন্যবাদ জানাই, যদিও এটা স্বৈর শাসক ছিল, স্বৈর শাসক ছিলেন জিয়াউর রহমান, কিন্তু আমি ধন্যবাদ জানাই এই অর্থে যে তারাও সাবমিশন করেনি।
তারাও এই বিষয়গুলো নিয়ে তাহলে আমাদের আপনার প্রশ্নের উত্তর এখানে প্রমাণিত হয়ে গেল যে শেখ হাসিনা যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো শুধু প্রমাণিত নয়, ধ্রুব সত্য। এবং এই সত্যের জন্যই এই মেটিকুলাস, এটা কোনো রাজনৈতিক ভাবে ওনাকে পরাজিত করা হয়নি, রাজনৈতিক ভাবে ওনাকে পুশ আউট করা হয়নি, এটা সম্পূর্ণ ডিজাইন করে। এবং এটার জন্য এইভাবে না হলে সেখানে সশস্ত্র যুদ্ধ হতো, সেটা আমরা ইতিমধ্যে জানি এই তথাকথিত কিশোর গ্যাংদের কাছ থেকে। এবং এই সশস্ত্র যুদ্ধের জন্য অস্ত্র কিন্তু আমাদের বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম দিয়ে অনেক আগেই ঢুকেছিল। ইউনূস যেহেতু নাস্তিক এবং ইউনূস যেহেতু ওই বিষয়টাকে জানে যে এই ধর্ম ব্যবসায়ীদের, এই উগ্রবাদীদের হলো একমাত্র গ্রুপ যাদেরকে ম্যানিপুলেট করলে আমার ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে। অতএব সে কোনো রাজনৈতিক শক্তির কাছে যাচ্ছে না, কিন্তু সে বলছে না বিএনপি যে আপনাদেরকে এতদিন তথাকথিত আপনাদেরকে এতদিন সরকারি দল অন্যায় আচরণ করেছে, আসুন আমি আপনার তো আমাকে রেসপেক্ট করেন, আমি আপনাদের সাথে আছি, দেশকে আমরা পরিচয়। এটা কিন্তু সে বলছেন, সে বলছে ওই ধর্মান্ধদেরকে নিয়ে যে প্রশ্নটা আপনি করলেন, ধর্মীয় উগ্রবাদের নেতৃত্ব সে দিবেই, কারণ এই ধর্মীয় উগ্রবাদ কিন্তু ওদেরই তৈরি, এই নাস্তিকদের তৈরি। এই নাস্তিকরাই এখনো পর্যন্ত তাদেরকে বুঝতে দেয় না যে পৃথিবী সমতল নয়। এই নাস্তিকেরাই কিন্তু এই জ্ঞানটুকু দেয় না। এই নাস্তিকেরাই সেই কাজটুকু করে না যে 50 টাকা তুমি 100 টাকা তোমাকে ঋণ দিব, সেই ঋণে তুমি মুরগি কিনে আবার আমাকে ফেরত দিবে, তাতে সে আরো গরিব হবে, তার উন্নতি জীবনেও হবে না। কারণ এখান থেকে এই উন্নয়নের, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু এখন যেহেতু পড়তে হয়, এখন মানে সবসময় পড়তে হয়, তাদের দেখতে পেলাম সেখানে এই লোকটা তো এই ঋণের থেকে বের হতে পারবে না। অনেক ছোট কালের পড়া একটা বিষয় মনে পড়লেই এই ইউনূসের কথা মনে পড়ে, সেটা হলো যে বাংলাদেশের গরিব মানুষ, বলা হচ্ছিল তখন কৃষক, কিন্তু আমি এখন সার্বিকভাবে বলবো বাংলাদেশের অসহায় গরিব মানুষ ঋণের মাঝে জন্মগ্রহণ করে, ঋণের মাঝে বসবাস করে, ঋণ নিয়ে মারা যায়। এবং সেটাকে অফিসিয়ালিটি দিয়েছেন, সেটার উপর ব্যবসা করছেন এই লগ্নি ব্যবসায়ী ইউনূস। অতএব উনি যে নাস্তিক, এটাতে কোনো ধরনের যারা আমাদেরকে শুনছেন, কোন ধর্মপ্রাণ মুসলমান, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যদি মনে করেন উনি আপনাদের ইমাম, দিস নট কারেক্ট। উনি একজন নাস্তিক মানুষ, এবং উনি কোনোদিনও কোনো জায়গায় এই সরকার উনি বেদখল করার আগ পর্যন্ত যদি একটি নামাজের কোনো ছবি আপনারা দিতে পারেন, তাহলে আমি আমার কথার উদ্যোগ করে নেব। আর দ্বিতীয়ত, উনি যেটা করছেন সেটা আপনাদের ইসলামের জন্য করছেন না, এটা উনি নিজের জন্য। উনি ক্ষমতা নেওয়ার পর ইসলামের জন্য কয়টি কাজ করেছেন, আর ওনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কয়টি আইন তৈরি করেছেন। উনি কতগুলো উদাহরণ আপনারা দিবেন আমার কথা শোনার পর, যে উনি তো ওনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সুদ মওকুফ করে দিয়েছেন আগামী 5 বছরের জন্য। আপনাদের ইসলামের জন্য উনি কি করেছেন? আমাদের ইসলামের জন্য উনি কি করেছেন? কিছুই করেননি। আপনাদের উপর বন্দুক রেখে বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিয়ে উনি ডক্টর কারজাই হবেন, উনি হবেন জেলেনস্কি হবেন, হ্যাঁ, এবং উনি বিনা নির্বাচনে আপনাদের ক্ষমতার উপর বসে থাকবেন এবং বিকারবিহীন। আমি ইতিহাস পড়তে গিয়ে এতদিন পর্যন্ত একটা বিকারলেস মানুষ হিটলারকে জানতাম। বিকার নেই, তার কোনো বিকার নেই। এখানে মানুষ মেরে ফেলো, ওনার ভাষণ যদি আমরা শুনি দেখবেন কি ধরনের কথা বলে। আপনার লক্ষ্য করেন, আপনি যদি দুইটা স্ক্রিনে ওনার ভাষণ আর হিটলারের ভাষণ শুনে দেখেন বিকারলেস। আমি কিন্তু উত্তেজনার কথা বলছি না, হিটলার উত্তেজনা তৈরি করত, আর উনি কোল্ড, উনি ঠান্ডা মাথায়। উনি হলেন অতিরঞ্জিত হচ্ছে। উনি বলেন কি, নিউ ইয়র্ক টাইমস এর সাংবাদিক, যাদের সামনে পৃথিবীর এমনকি আমেরিকান প্রেসিডেন্টরাও কি ধরনের উত্তর দেন খুব
ভেবে চিন্তে শব্দ প্রয়োগ করেন। উনি গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমস এর অফিসে বসে যখন সেই সাংবাদিক জিজ্ঞেস করলো যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, না হচ্ছে না, বাংলাদেশ এখন অনেক ভালো আছে। বলছে না, আমাদের কাছে প্রমাণ আছে। রিপিট করলো প্রশ্ন, আমাদের কাছে প্রমাণ আছে যে বাংলাদেশে ইয়ে হচ্ছে। সে বললো না, এসব সব মিথ্যা কথা। আবার সে বললো, ডক্টর ইউনূস, উই নো যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, আপনার সরকার মব কিলিং বন্ধ করতে কি করবে? উনি তো উত্তর দেনই নেই। উত্তর দিলেন যে অতিরঞ্জিত, শব্দটা শুধু বললেন অতিরঞ্জিত। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কত বিকার লেস মানুষ, আমি আর কোন শব্দ খুঁজে পাই না।